আজ শুনবেন কোচ কাঞ্চনের লেখা বিজনেস ব্লুপ্রিন্ট বুক সামারির পঞ্চম অংশ। ব্র্যান্ডিং যখন পানির মতো সহজ। বন্ধুদের আড্ডায় আমরা প্রায়ই একটা কথা শুনি, আরে এটা তো পানির মতো সহজ। আসুন একটু বোঝার চেষ্টা করি পানি আসলে কতটুকু সহজ। একজন পানি বিশেষজ্ঞ বা ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন তারাই বলতে পারবেন পানি আসলে কেমন সহজ জিনিস। আমাদের সাধারণ জ্ঞান দিয়ে পানি সহজ না জটিল তা বোঝা মুশকিল। কয়েক বছর আগে মিস ইউনিভার্স বাংলাদেশের ফাইনাল রাউন্ডে এক প্রতিযোগীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল H2O মানে কি, তখন সে উত্তর দিয়েছিল ধানমন্ডির একটি রেস্টুরেন্ট। ভিডিওটা ভাইরাল হওয়ার পর বিভিন্ন ব্র্যান্ড এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এঙ্গেজমেন্ট বাড়াতে নানা রকম ফান পোস্ট দিয়ে জোয়ারে অংশগ্রহণ করেছে। এখানে অথর বলেছেন, ভাইরাল টপিক হলেই সেটা নিয়ে যে পোস্ট করতে হবে বিষয়টা ভুল। আপনার ব্র্যান্ডের পজিশনিং এবং আর্কিটাইপের সঙ্গে ম্যাচ না করলে এঙ্গেজিং কিছু করা যাবে না। প্রতিযোগীর উত্তরে বোঝা যাচ্ছে পানির গঠন বেশ জটিল। হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে পানি গঠিত হয়। পড়তে এলাম পানি নিয়ে, এখন জানতে হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন। পানি যতটা সহজ মনে হয় আসলে বাস্তবে ততটাই কঠিন। বিশুদ্ধ পানির অভাবে প্রতি বছর কত মানুষ মারা যায় আর কত মানুষ রোগে আক্রান্ত হয় সেই খবর কি আছে? এজন্যই বিশুদ্ধ পানির অপর নাম জীবন। বিশুদ্ধ পানির মতোই পণ্যের জীবন কিন্তু ব্র্যান্ড। সাধারণ ভাষায় বললে ব্র্যান্ড হচ্ছে নাম, লোগো, রং, শব্দ, প্রতীক, চিহ্ন ইত্যাদি, যা প্রতিযোগীর পণ্য থেকে আপনার পণ্যকে আলাদা করে। তার মানে মিনিংফুল একটা লোগো, চমকপ্রদ কালার, দারুণ কন্টেন্ট আর বিউটিফুল প্যাকেজ ডিজাইন করলেই কি একটা প্রোডাক্ট ব্র্যান্ড হয়ে ওঠে? হবে বটে, কিন্তু এটা কেবল শুরু। ব্র্যান্ডের সংজ্ঞা বই পুস্তকে যেভাবেই থাকুক না কেন, এর ব্যাপ্তি কিন্তু অনেক ব্যাপক। ব্র্যান্ড কথাটির প্রতি ধাপে অনেক কিছু লুকিয়ে আছে। পণ্য তৈরি হয় ফ্যাক্টরিতে, কিন্তু ব্র্যান্ড তৈরি হয় মানুষের মাইন্ডে। স্ট্রং ব্র্যান্ড হচ্ছে ওটা যার নাম শুনলে মানুষের ভেতরে পজিটিভ কেমিক্যাল নির্গত হয়। একটু চিন্তা করে দেখুন তো, অ্যাপল বা আইফোনের নাম শুনলে ভেতরে কেমন ফিল কাজ করে। আবার কয়দিন আগে বের হওয়া উই মোবাইলের নাম শুনলে কি রিয়াকশন হতো। ব্র্যান্ড কাস্টমারের মনের মধ্যে এক ধরনের ফিলিংসের জন্ম দেয়। এরপর অথর কয়েকটা সেক্টরের নাম বলেছেন এবং তিনি বলেছেন এই সেক্টরগুলোতে আপনার পছন্দের কিছু ব্র্যান্ড নেম লিখুন। আমি সেক্টরগুলোর নাম ধীরে ধীরে বলছি, আপনি চাইলে আপনার পছন্দের ব্র্যান্ডের নাম চিন্তা করতে পারেন। ফ্যাশন, স্মার্টফোন, পার্সোনাল কেয়ার, ফার্নিচার, জুয়েলারি, আইসক্রিম, অর্গানিক ফুড, ই-কমার্স। প্রথমত আপনি সেই নামগুলোই চিন্তা করেছেন যেগুলো আপনার টপ অফ মাইন্ডে ছিল এবং যেগুলোর প্রতি আপনার ভালো লাগার ফিলিং আছে। এরপর অথর দুটো সেক্টরে তার পছন্দের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আমি ফ্যাশন ক্যাটাগরিতে চোখ বন্ধ করে এক্সটেসির নাম লিখে ফেলি, কারণ এটা ট্রেন্ডি ব্র্যান্ড। ই-কমার্সের রকমারি আমার টপ অফ মাইন্ডে থাকে। এখানে যে সেক্টরগুলোর কথা আমি উল্লেখ করলাম, আপনি আপনার পছন্দের ব্র্যান্ডগুলোর নাম আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এরপর অথর বলছেন যে মার্কেটিং পণ্যকে মানুষের কাছে পরিচিত করায় আর ব্র্যান্ডিং অন্য পণ্য থেকে আলাদা করে। ব্র্যান্ড ইজ অল অ্যাবাউট কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি। প্রায় 2 দশক আগে 100% হালাল সাবান বলে মার্কেটে তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল অ্যারোমেটিক সাবান। 67% পর্যন্ত এর বিক্রি বেড়েছিল। এটি লাক্সের মার্কেট শেয়ার রাতারাতি নামিয়ে দিতে সক্ষম হয়েছিল। হালাল সাবান বলে অ্যারোমেটিক সাবান মূলত একটি কমিটমেন্ট দিয়েছিল যে তারা হারাম কিছু করবে না। এই কমিটমেন্ট শুধু পণ্য হালাল করে প্রস্তুত করার ব্যাপার নয়, এটা একটা সামগ্রিক অঙ্গীকার ছিল। এই কনসেপ্ট এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এই সাবান না পাওয়া গেলে মৃত ব্যক্তির গোসল পর্যন্ত দেরি করানো হতো। অ্যারোমেটিক হালাল সাবান ছাড়া মুর্দার গোসল শুদ্ধ হবে না এমন ভাবনা কাজ করত। এটাকেই বলে ইমোশনাল মার্কেটিং। কাস্টমারের সাইকোলজিতে হিট করার সবচেয়ে কার্যকর পন্থা হলো ইমোশনাল অ্যাটাচমেন্ট, যা এখনকার মার্কেটিং এর সবচেয়ে বড় অস্ত্র। জাতিগতভাবে আমরা ধর্মভীরু, অনেক ক্ষেত্রে ধর্মান্ধ। এই জায়গাটায় দারুণভাবে গোছানো ওয়েতে ম্যাস কাস্টমাইজেশন করেছিলেন এই কনসেপ্টের জনক সৈয়দ আলমগীর হোসেন। তার হালাল কনসেপ্ট পরবর্তীতে ফিলিপ কটলারের মার্কেটিং প্রিন্সিপাল বইয়ের 13তম সংস্করণে স্থান করে নেয়। রাতারাতি মার্কেট কাঁপিয়ে দেওয়া অ্যারোমেটিক সাবান এভাবে মার্কেট থেকে আউট হওয়ার পেছনে অন্যতম রিজন কি ছিল? ঘটেছিল কমিটমেন্ট এবং কনসিস্টেন্সির ব্যত্যয়।
হালাল কনসেপ্টে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় টিভিতে সুন্দরী মডেলদের গোসল করা এবং বৃষ্টিতে ভেজা সিনে বিজ্ঞাপন করাটা ব্র্যান্ডের পজিশনিং এর সঙ্গে ম্যাচ করেনি। একদিকে শতভাগ হালাল বলে অন্যদিকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বেপর্দা নারী দিয়ে বিজ্ঞাপন জনসাধারণের ইমোশনে চরম নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। সাবকনশিয়াস মাইন্ডে অ্যারোমেটিকের হালাল কনসেপ্টের প্রতি আস্থাহীনতা তৈরি হয়। এখানে লক্ষণীয় একটা বিষয় হচ্ছে লাক্স কিন্তু একবারও বলেনি আমরাও হালাল। নিজেদের পজিশনিং ধরে রেখে নিজেদের প্ল্যানে হেঁটেছে গ্ল্যামার, বিউটি অ্যান্ড বোল্ডনেস। হালাল ব্র্যান্ডিং এর মার্কেট সাইজ এখন $2.3 ট্রিলিয়ন, যা প্রতিনিয়ত বড় হচ্ছে। মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগাতে ইউনিলিভার সাম্প্রতিক সময়ে হিজাব রিফ্রেশ শ্যাম্পু ও লাইফবয় আতর প্রোটেক্ট সাবান বের করে। প্যারাশুটও তাদের সাব ব্র্যান্ড ন্যাচারালে হিজাব ফ্রেশ শ্যাম্পু লঞ্চ করেছে। সানসিল্ক ও প্যারাশুট দুই ব্র্যান্ডই ধর্মীয় অনুষঙ্গ হিজাবের পাশাপাশি সুগন্ধকে ফোকাস করেছে। চুলে 2 দিন ব্যাপী সুঘ্রাণ অক্ষুণ্ণ থাকবে। দীর্ঘক্ষণ হিজাব পরে থাকলে চুলে একটা ভ্যাপসা গন্ধ হয়, সেটা দূর করতে সুগন্ধের আয়োজন। যদিও সুগন্ধ হালাল কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইসলামী ব্যাংকের ব্যাপক সাফল্যের কারণে বেশ কিছু ব্যাংক ইসলামী ব্যাংকিং ডিভিশন চালু করে। কিছু ব্যাংকে পুরোপুরি ইসলামী ব্যাংকে রূপান্তরও করা হয়। ব্র্যান্ডিং হলো পণ্যের সঙ্গে কাস্টমারের একটা গুড রিলেশনশিপ। ফাউন্ডার হিসেবে আপনার কাজ হচ্ছে এই সম্পর্কটাকে ফেভিকলের মতো জোড়া লাগিয়ে রাখা। ব্র্যান্ড বিল্ডিং কখন কিভাবে করব? এই প্রশ্নের উত্তরে অথর বলেছেন, ছোট উদ্যোক্তারা প্রায়শই একটা ভুল করেন, তা হলো ব্র্যান্ডিং করাকে একটা বড় বাজেটের প্রোগ্রাম মনে করে সেটা থেকে বিরত থাকেন। প্রকৃতপক্ষে ব্র্যান্ডিং এর জন্য প্ল্যানিং এবং এক্সিকিউশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্র্যান্ডিং কিন্তু নির্দিষ্ট একটা বিষয়ের উপর ডিপেন্ড করে না, এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। ব্র্যান্ডকে যদি একটা মানুষের সঙ্গে কল্পনা করি, মানুষের শারীরিক এবং মানসিক দুটি সত্তা থাকে, ঠিক তেমনি ব্র্যান্ডেরও দুটি অংশ, একটি দৃশ্যমান, অন্যটি অদৃশ্য। ব্র্যান্ডের লোগো, কালার এগুলো দেখা যায়, কিন্তু ব্র্যান্ডের পারপাস, ফিলোসফি, কমিটমেন্ট এগুলো অদৃশ্য কিন্তু অনেক পাওয়ারফুল। ব্র্যান্ড একটা ইঞ্জিনিয়ারিং। একটি বিল্ডিং আর্কিটেকচারাল ড্রয়িং বা স্ট্রাকচার ফলো করে বানানো হয়। কত তলা হবে, কোথায় কি থাকবে, বিদ্যুৎ লাইন, পয়ঃনিষ্কাশন, আলোর প্রবেশ, এয়ার ফ্লো ইত্যাদি অনুযায়ী শুরু থেকে পাইলিং, বেজ রেডি করা হয়। বিল্ডিং যদি স্ট্রাকচার বা ড্রয়িং ফলো না করে বানানো হয়, তাহলে সৌন্দর্যহানি ও টিকে থাকার সক্ষমতা কমে যায়। ঠিক তেমনি ব্র্যান্ডও একটি জটিল ইঞ্জিনিয়ারিং। ব্র্যান্ডের এক একটা ছোট অংশ অন্যটার সঙ্গে রিলেটেড। ছোট্ট একটু ভুলে পুরো ব্র্যান্ডের বিল্ডিং ধসে পড়তে পারে। তাই আপনার বিজনেস সাইজ যেমনই হোক, শুরু থেকে একটা ব্র্যান্ড গাইডলাইন তৈরি করে সেটা ফলো করুন। ব্র্যান্ড চিরসবুজ। সময় পাল্টায়, যুগ বদলায়, কিন্তু ব্র্যান্ডের প্রতিজ্ঞা এক বিন্দুও পরিবর্তিত হয় না। সেই ছোটবেলা থেকে পেপসোডেন্ট যে জীবাণুর পিছনে লেগেছে, একদিনের জন্য দমে যায়নি। ফেয়ার অ্যান্ড লাভলি শুধু ফর্সা বানিয়েই যাচ্ছে। সময়ের সঙ্গে অবশ্য ব্র্যান্ডকে আপগ্রেড করতে হয়, কিন্তু ব্র্যান্ডের কোর প্রিন্সিপাল কখনো বদলাবে না। ব্র্যান্ড সবসময় নতুনত্ব নিয়ে হাজির হয়। এজন্যই ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভান্সড ফর্মুলা, নতুন লাইফ বয়, সার্ফ এক্সেল এখন আরও শক্তিশালী, এমন সব কমিউনিকেশন নিয়মিত করা হয়। পুরনোকে কেউ আঁকড়ে থাকতে চায় না, তবে নতুনত্ব যেরকমই হোক, ইউএসপি তথা কোর কমিটমেন্ট কিন্তু ঠিকই থাকে। সেখানে এক চুলো নড়চড় হওয়ার সুযোগ নেই। ব্র্যান্ডিং মানে এক্সপেরিয়েন্স। মানুষ পণ্যের কথা ভুলে যায়, কিন্তু পণ্য থেকে পাওয়া অনুভূতি ভুলে না। তাই কাস্টমারকে সেরা এক্সপেরিয়েন্স দিতে ব্র্যান্ডগুলো মরিয়া হয়ে কাজ করে। যেমন কোকা কোলাকে আমরা আন্তরিকতা সম্পন্ন ব্র্যান্ড বলতে পারি, অন্যদিকে মাইক্রোসফট হচ্ছে দক্ষতা সম্পন্ন ব্র্যান্ড। আবার নাইকিকে খুব সহজেই এক্সাইটিং পার্সোনালিটির ব্র্যান্ড বলা যায়। অ্যাপল কিংবা মার্সিডিজ হচ্ছে সফিস্টিকেট পার্সোনালিটির ব্র্যান্ড। মানুষের মধ্যে যেমন পার্সোনালিটি না থাকলে অন্য মানুষ তার দ্বারা আকৃষ্ট হয় না, ঠিক তেমনি ব্র্যান্ডও পার্সোনালিটি ছাড়া বোরিং হয়ে যায় এবং টার্গেট গ্রুপের কাছে কোনো রকম আবেদন তৈরি করতে পারে না। সবকিছু করার পরও অনেক সময় এই ব্র্যান্ড পার্সোনালিটি ঠিক করা থাকে না বলে বিজনেস ঠিক আর ব্র্যান্ড হয়ে উঠতে পারে না। কাস্টমার ইজ বেবি। আপনার ব্র্যান্ড ছেড়ে কেন কাস্টমার অন্য জায়গায় চলে যায় তার অন্যতম কারণ কিন্তু কাস্টমার কেয়ার। রিসার্চ বলছে 15% কাস্টমার আপনাকে ছেড়ে চলে যায় অন্য জায়গায় ভালো পণ্য পেলে।
15% কাস্টমার চলে যায় সেম পণ্য কম দামে পেলে। 70% কাস্টমার চলে যায় ঠিকমতো যত্ন না পেলে। কাস্টমার ইজ কিং। মার্কেটিং এর ভাষায় কাস্টমার ইজ কিং এ কথা জেনেই ছোটবেলা থেকে বড় হয়েছি। রাজাকে যেভাবে সম্মান করা হয়, তার কথা যেভাবে মানা হয়, কাস্টমারকে সেরকম রাজার মতো একটা ফিল দিতে হবে। কিন্তু রাজা প্রজার সম্পর্কটা সর্বকালেই দূরত্বের। এখানে সম্পর্কের গ্যাপটা থেকেই যায়। তাই অথর মনে করেন এখনকার কাস্টমার সার্ভিস ঢেলে সাজাতে আরো জোরালো সম্পর্ক করতে হয়। কাস্টমার ইজ রিলেটিভস অর ফ্রেন্ডস। অথর বলেন কাস্টমারকে এখন শুধু রাজার আসনে বসিয়ে রাখলে হবে না, কারণ রাজা প্রজার সম্পর্কটা কখনোই মধুর নয়। এখানে বিরাট এক দূরত্ব বিরাজ করে। কাস্টমারকে ভাবতে হবে রিলেটিভস অর ফ্রেন্ডস। একজন বন্ধু বা আত্মীয়ের প্রয়োজনে আমরা যেভাবে পাশে দাঁড়াই, মনের কথা শেয়ার করি, কাস্টমারের সঙ্গে সম্পর্কটা হবে ঠিক সেরকম, শেয়ারিং কেয়ারিং এর। কাস্টমারকে কি হিসেবে ট্রিট করলে বেস্ট সার্ভিস দেওয়া সম্ভব? কাস্টমার ইজ লাইক বেবি। কাস্টমারকে যদি বাচ্চার মতো ট্রিট করা যায় তাহলে নিঃসন্দেহে পৃথিবীর সর্বোত্তম সার্ভিস দেওয়া সম্ভব। কারণ বাচ্চাদেরই আমরা সবচেয়ে বেশি কেয়ার দিয়ে থাকি। বাচ্চা একটা ব্যথা পেলে আমরা যেমন কষ্ট পাই, দ্রুত সমাধানের উদ্যোগ নেই, ঠিক সেভাবেই কাস্টমারের পেইন পয়েন্ট, অভাব অভিযোগগুলো দ্রুত এবং সর্বোত্তম সমাধান দিতে হবে। স্টিভ জবসের বিভিন্ন কথায় প্রকাশ পেয়েছে কাস্টমার আসলে নিজেরাও জানে না তার কি প্রয়োজন। বাচ্চা যেমন জানে না কোনটা তার জন্য ভালো, ঠিক তেমনি নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্টের সময় আপনাকেই জানতে হবে কাস্টমারের কি প্রয়োজন। টনি শে, জেফ বেজোস, বিল গেটসরা বারবার প্রমাণ করে দিয়েছেন যে কাস্টমার কেয়ারই ভবিষ্যৎ পৃথিবীর ব্যবসার মূল চালিকা শক্তি। কাস্টমার কেয়ারে ইনভেস্ট করাটাই সবচেয়ে লাভজনক। তবে সেবার নামে কাস্টমারকে বিরক্ত করাও কিন্তু অনুচিত। ইদানিং সুপার শপগুলোতে এরকম বিরক্তির সম্মুখীন হতে হয়। সুপার শপে সাধারণত নিজের মতো কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সবাই। হেল্প দরকার হলে চেয়েই নেবে। এই সমস্যা নিরসনে উন্নত বিশ্বে লাল এবং কালো দুই ধরনের শপিং বাস্কেট দেওয়া হয়। লাল বাস্কেট নিয়ে ঘুরছেন মানে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না, স্যার আপনার কি লাগবে। দরকার হলে আপনি নিজেই কাউকে ডেকে নেবেন। অথর বলেন, আমি মনে করি বেস্ট কাস্টমার সার্ভিস মানে ব্লেন্ডেড সার্ভিস। কাস্টমারকে সম্মান দেখান রাজার মতো, ভালোবাসা দিন ওয়াইফের মতো, শেয়ারিং হোক বন্ধুর মতো, আর কেয়ার করুন বাচ্চার মতো। একটা কোম্পানির সবচেয়ে দামি অ্যাসেট কাস্টমার, তাই একে সেরা যত্ন দিন। কাস্টমার ইজ বেবি। আপনার ব্র্যান্ড ছেড়ে কেন কাস্টমার অন্য জায়গায় চলে যায় তার অন্যতম কারণ কিন্তু কাস্টমার কেয়ার। রিসার্চ বলছে 15% কাস্টমার আপনাকে ছেড়ে চলে যায় অন্য জায়গায় ভালো পণ্য পেলে। 15% কাস্টমার চলে যায় সেম পণ্য কম দামে পেলে। 70% কাস্টমার চলে যায় ঠিকমতো যত্ন না পেলে। কাস্টমার ইজ কিং। মার্কেটিং এর ভাষায় কাস্টমার ইজ কিং এ কথা জেনেই ছোটবেলা থেকে বড় হয়েছি। রাজাকে যেভাবে সম্মান করা হয়, তার কথা যেভাবে মানা হয়, কাস্টমারকে সেরকম রাজার মতো একটা ফিল দিতে হবে। কিন্তু রাজা প্রজার সম্পর্কটা সর্বকালেই দূরত্বের। এখানে সম্পর্কের গ্যাপটা থেকেই যায়। তাই অথর মনে করেন এখনকার কাস্টমার সার্ভিস ঢেলে সাজাতে আরো জোরালো সম্পর্ক করতে হয়। কাস্টমার ইজ রিলেটিভস অর ফ্রেন্ডস। অথর বলেন কাস্টমারকে এখন শুধু রাজার আসনে বসিয়ে রাখলে হবে না, কারণ রাজা প্রজার সম্পর্কটা কখনোই মধুর নয়। এখানে বিরাট এক দূরত্ব বিরাজ করে। কাস্টমারকে ভাবতে হবে রিলেটিভস অর ফ্রেন্ডস। একজন বন্ধু বা আত্মীয়ের প্রয়োজনে আমরা যেভাবে পাশে দাঁড়াই, মনের কথা শেয়ার করি, কাস্টমারের সঙ্গে সম্পর্কটা হবে ঠিক সেরকম, শেয়ারিং কেয়ারিং এর। কাস্টমারকে কি হিসেবে ট্রিট করলে বেস্ট সার্ভিস দেওয়া সম্ভব? কাস্টমার ইজ লাইক বেবি। কাস্টমারকে যদি বাচ্চার মতো ট্রিট করা যায় তাহলে নিঃসন্দেহে পৃথিবীর সর্বোত্তম সার্ভিস দেওয়া সম্ভব। কারণ বাচ্চাদেরই আমরা সবচেয়ে বেশি কেয়ার দিয়ে থাকি। বাচ্চা একটা ব্যথা পেলে আমরা যেমন কষ্ট পাই, দ্রুত সমাধানের উদ্যোগ নেই, ঠিক সেভাবেই কাস্টমারের পেইন পয়েন্ট, অভাব অভিযোগগুলো দ্রুত এবং সর্বোত্তম সমাধান দিতে হবে। স্টিভ জবসের বিভিন্ন কথায় প্রকাশ পেয়েছে কাস্টমার আসলে নিজেরাও জানে না তার কি প্রয়োজন। বাচ্চা যেমন জানে না কোনটা তার জন্য ভালো, ঠিক তেমনি নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্টের সময় আপনাকেই জানতে হবে কাস্টমারের কি প্রয়োজন। টনি শে, জেফ বেজোস,
বিল গেটসরা বারবার প্রমাণ করে দিয়েছেন যে কাস্টমার কেয়ারই ভবিষ্যৎ পৃথিবীর ব্যবসার মূল চালিকা শক্তি। কাস্টমার কেয়ারে ইনভেস্ট করাটাই সবচেয়ে লাভজনক। তবে সেবার নামে কাস্টমারকে বিরক্ত করাও কিন্তু অনুচিত। ইদানিং সুপার শপগুলোতে এরকম বিরক্তির সম্মুখীন হতে হয়। সুপার শপে সাধারণত নিজের মতো কেনাকাটা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে সবাই। হেল্প দরকার হলে চেয়েই নেবে। এই সমস্যা নিরসনে উন্নত বিশ্বে লাল এবং কালো দুই ধরনের শপিং বাস্কেট দেওয়া হয়। লাল বাস্কেট নিয়ে ঘুরছেন মানে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না, স্যার আপনার কি লাগবে? দরকার হলে আপনি নিজেই কাউকে ডেকে নেবেন। অথর বলেন, আমি মনে করি বেস্ট কাস্টমার সার্ভিস মানে ব্লেন্ডেড সার্ভিস। কাস্টমারকে সম্মান দেখান রাজার মতো, ভালোবাসা দিন ওয়াইফের মতো, শেয়ারিং হোক বন্ধুর মতো, আর কেয়ার করুন বাচ্চার মতো। একটা কোম্পানির সবচেয়ে দামি অ্যাসেট কাস্টমার, তাই একে সেরা যত্ন দিন। পাওয়ার অব নেম, নামকরণের ৭ কৌশল। নামে নয়, গুণে পরিচয়। অথবা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এই কথাগুলো কে না জানে, যার মর্মার্থ গুণই আসল। আর তাই কানা ছেলের নাম পদ্মলোচনী হোক কিংবা সুদর্শনী হোক, তা নিয়ে আমরা কখনো মাথা ঘামাই না। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, এর মানে বুঝেও শুধু সুন্দর নাম আর বাহারি মোড়কের আকর্ষণেই প্রতি বছর ২১-এর বইমেলায় হাজার হাজার টাকার বই কিনি। তাহলে বোঝা যাচ্ছে নামকরণের একটা আলাদা তাৎপর্য আছে। এটা যেমন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। এমনকি মহান আল্লাহ রাব্বুল আলামিনও তাকে তার সুন্দর সুন্দর নামে ডাকার জন্য উৎসাহিত করেছেন। অধিকাংশ তরুণ উদ্যোক্তা বা ব্যবসায়ী নামকরণের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে দুর্ভাগ্যবশত এমন সব নাম দেন যা তাদের পণ্য এবং বাজারজাতকরণ কৌশলকে কোনোভাবেই সমর্থন করে না। তাই হুট করে একটা নাম মাথায় এলো আর ভালো মন্দ বিচার না করে ওই নামটাই রেখে দিলাম, এমন যেন না হয়। প্রতিষ্ঠানের নাম ভেবেচিন্তে সময় নিয়ে গুরুত্ব সহকারে নির্বাচন করলে তা যেমন আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটাবে, তেমনি গ্রাহকের মনে খুব সহজেই জায়গা করে নেবে। তাই এমন একটি নাম নির্বাচন করুন যেটা বছরের পর বছর আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু সমুন্নত রাখবে এবং আপনার রুচিবোধেরও পরিচয় বহন করবে। টাংস্টেন ব্র্যান্ডিং এর সভাপতি ফিল ডেভিসের মতে, ব্যবসার উত্থান পতনের পেছনে নামকরণের একটি বড় ভূমিকা থাকে। কারণ নাম শুনেই গ্রাহক আপনার প্রতিষ্ঠান বা পণ্য সম্পর্কে কোনো না কোনো ধারণা করে নেবে। সুতরাং এমন নাম ঠিক করতে হবে যেটা শুনেই গ্রাহক প্রতিষ্ঠান এবং পণ্য সম্পর্কে একটা পজিটিভ ধারণা নিতে পারে। নামকরণের মৌলিক উপাদান: ১. সহজে বোঝা যায়। সিম্পল ও শ্রুতিমধুর নাম মানুষ খুব সহজেই মনে রাখতে পারে। নাম উচ্চারণ করতে যেন দাঁত ভেঙে না যায়। বিকাশ, সহজ, নগদ, পাঠাও, রকমারি, তিল, ফ্রেশ, রুচি, রাঁধুনি, এই নামগুলো কত সহজে মনে রাখা যায়। আপনার যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার প্ল্যান না থাকে, তাহলে সহজ ও ছোট বাংলা নাম দিতে পারেন। ২. বর্ণনামূলক। বেনিফিট ব্যাখ্যা করে এমন নাম দিন। এতে বিজনেস দ্রুত পরিচিতি পায়। নাম শুনেই সার্ভিস সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া যায়। মার্কেটিং করা অনেক সহজ হয়। যেমন বেটার হেল্প, ইসলামী ব্যাংক, লুজ টু গেইন। এই নামগুলো শুনেই সার্ভিসটা বোঝা যাচ্ছে। বিজনেসের কোর মেসেজটা নামের মধ্যে ক্লিয়ারলি ফুটিয়ে আনা হয়েছে। ৩ নম্বরে আছে ৫ থেকে ১০-এর নিয়ম। আজকাল প্রতিষ্ঠানের নাম ৫ থেকে ১০টি বর্ণের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রবণতা দেখা যাচ্ছে। যেমন গুগল, অ্যামাজন, আলিবাবা ইত্যাদি। এই নামগুলোতে একই বর্ণ একাধিকবার এসেছে এবং ৫ থেকে ১০টি বর্ণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তাই চেষ্টা করুন আপনার প্রতিষ্ঠানের নামটি ৫ থেকে ১০টি বর্ণের মধ্যে সীমাবদ্ধ রাখতে। এটা আপনার প্রতিষ্ঠানের নামের সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে, তেমনি গ্রহণযোগ্যতাও বাড়াবে। ৪ নম্বর পয়েন্ট হলো অর্থপূর্ণ নাম। বাহামাসে খুব সুন্দর একটা দ্বীপ ছিল যার নাম হগ আইল্যান্ড। হগ আইল্যান্ডের সৌন্দর্যের কথা শুনে টুরিস্টরা ওখানে যেত। তবে ওখানকার জনগণের চাহিদা মতো পর্যটক আসতো না। তারা পর্যটক বাড়ানোর জন্য চিন্তা করতে গিয়ে দেখলো তাদের দ্বীপের নামটা মিনিংফুল না। দ্বীপটা যত সুন্দর, নামটা ততটা না। অনেক ভেবে তারা নাম দিল প্যারাডাইস আইল্যান্ড। নামটা শুনলেই ওখানকার সৌন্দর্যের ব্যাপারটা মাথায় চলে আসে। নতুন নামকরণের পর ওখানে পর্যটকরা হুমড়ি খেয়ে পড়ল। অথর বলছেন, আপনার প্রতিষ্ঠানের নামের একটি অর্থ থাকতে হবে, যাতে মানুষ সেই অর্থের মাধ্যমে আপনার প্রতিষ্ঠান এবং আপনার পণ্য বা সেবাকে চিনতে পারে।
একটা মিনিংফুল নেম আপনাকে সবসময় এক্সট্রা মাইলেজ দেবে। যেমন ন্যাচারালস, নামটাই বলে দিচ্ছে এই ব্র্যান্ড প্রাকৃতিক ও অর্গানিক পণ্য নিয়ে কাজ করছে। নামের কারণে এই ব্র্যান্ড সব জায়গাতেই এক্সট্রা অ্যাটেনশন পাচ্ছে, সব কমিউনিকেশন অনেক ইজি হচ্ছে। প্লাস নামটা শোনার পরেই মনে হয় বেশ পরিচিত, পুরনো, নির্ভরযোগ্য একটা ব্র্যান্ড। 5, ট্রেন্ড বা ফ্যাশনের নামে নামকরণ নয়। ফ্যাশন বা ট্রেন্ড একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জনপ্রিয়তার তুঙ্গে থাকে। তারপর যখন ফ্যাশনের পরিবর্তন হয় তখন সেই নামের আর কোনো কার্যকারিতা থাকে না। এজন্য কোনো ট্রেন্ড বা ফ্যাশনকে ফোকাস না করে ব্যবসার নির্দিষ্ট লক্ষ্যকে প্রাধান্য দিয়ে নামকরণ করলে আপনি বেশি সুবিধা পাবেন। 6, ব্যক্তির নামে নামকরণে সতর্ক হন। কোনো ব্যক্তির নামানুসারে যদি আপনার প্রতিষ্ঠানের নামকরণ করতে চান তাহলে খেয়াল রাখবেন ওই ব্যক্তির প্রভাবে আপনার প্রতিষ্ঠানের পণ্য বা সেবা বিক্রয় কতটুকু বাড়বে। তাছাড়া ওই ব্যক্তির ভবিষ্যৎ কার্যক্রম কি হবে তা বোঝা বা অনুমান করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। কোনো কারণে তার ব্যক্তি ইমেজ নষ্ট হলে তখন প্রতিষ্ঠানও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। তাই এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যক্তির নামে প্রতিষ্ঠান করলে বাইরের বিনিয়োগ পাওয়া যায় না। এজন্য নিজের নাম অথবা বাবা মায়ের নামে ব্র্যান্ড না করাই ভালো। কারণ আমার বাবার নাম আমার কাছে গুরুত্বপূর্ণ হলেও আমার সম্ভাব্য ক্রেতার কাছে তার গুরুত্ব নেই। নাম সিলেকশন করতে হবে কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে। হ্যাঁ, অবশ্যই আপনি ফ্যামিলি মেম্বারদের নামে দাতব্য প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল এগুলো করতে পারেন। 7, প্রতিযোগী প্রতিষ্ঠানের নাম অনুকরণ না করা। অনেকেই প্রতিযোগী প্রতিষ্ঠানের নাম কিছুটা পরিবর্তন করে নিজের প্রতিষ্ঠানের নাম রাখেন। যেমন বাটাকে অনুকরণ করে অনেক প্রতিষ্ঠান রাটা, রাডা, বালা ইত্যাদি নাম দিয়ে স্যান্ডেল বের করেছে। এই নামগুলো কখনোই বাটার জনপ্রিয়তাকে হার মানাতে পারবে না। কারণ স্বকীয়তা ছাড়া শুধু অনুকরণ করে বাজারে কখনোই শক্ত অবস্থান করা যায় না। তাছাড়া একটি ইউনিক নাম খুঁজে বের করাও এক ধরনের যোগ্যতা। তা যদি আপনার নাই থাকে তাহলে ব্যবসা শুরু না করাই ভালো। মনে রাখবেন, নামকে কপি করা যায় কিন্তু মানুষের মেধাকে কখনোই কপি করা যায় না। তাই অন্যকে কপি না করে নিজের মেধা কাজে লাগিয়ে ব্যবসার বিকাশ ঘটাতে মনোনিবেশ করুন। নামকরণ করার সময় অবশ্যই খেয়াল করতে হবে আপনি যে নাম ঠিক করেছেন সেই নামে আগেই কেউ ডোমেন নিয়ে রেখেছে কিনা। যদি নিয়ে থাকে তাহলে নামটি না রাখাই ভালো। আর নামকে ব্র্যান্ড বানাতে চাইলে ট্রেডমার্ক ও জয়েন্ট স্টকেও একটু চেক করে নেবেন। প্রতিষ্ঠানের নামের সঙ্গে সুন্দর মিনিংফুল একটি লোগো খুব সহজে মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে। তাই নামকরণের পর প্রতিষ্ঠানের সুন্দর একটি লোগো তৈরি করে নিতে কার্পণ্য করবেন না। মাথায় রাখতে হবে, যত সুন্দর নামই দেন না কেন ব্র্যান্ডিং করতে না পারলে লাভ নেই। তাই নামকে ব্র্যান্ড বানানোই হবে প্রধান কাজ। প্রাইসিং স্ট্র্যাটেজি। পণ্যের মূল্য নির্ধারণ ব্যবসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নতুন উদ্যোক্তারা এক্ষেত্রে অনেক ভুল করেন। আমরা ভাবি দাম কম থাকলে পণ্য বেশি বিক্রি হয়। টাটা ন্যানো কিন্তু লো প্রাইসিং এর কারণেই মার্কেটে দাঁড়াতে পারেনি। কম প্রাইসের এই গাড়ি কিনলে কাস্টমারের ইগোতে লাগতো, কারণ আশপাশের মানুষ বলে দাম কম দেখে কিনেছে। এ কারণে টাটা ন্যানো না কিনে বরং বাইক কেনাতেই কাস্টমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছে। কম দামে প্রোডাক্ট হাতে পৌঁছে দিলেই বেশি বিক্রি হবে, এই ধারণা ভুল। এরকম হলে ফেরিওয়ালারা দুনিয়ার সবচেয়ে বড় বিজনেস ম্যাগনেট হতো। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ম্যানুফ্যাকচারাররাই মার্কেট লিড করত। প্রাইস নির্ধারণের আগে ম্যাকডিউকের কথাটা মাথায় গেঁথে নিন। লো প্রাইসেস অ্যাট্রাক্ট চিপ কাস্টমার্স উইথ লাক্সারিয়াস ডিমান্ডস। সঠিক দাম নির্ধারণে ব্যর্থ হওয়ায় অনেক বিজনেস লাভের মুখ দেখে না অথবা বিজনেস বন্ধ হওয়ার উপক্রম হয়। পণ্যের মূল্য নির্ধারণে বেশ কিছু ফ্যাক্টর বিবেচনায় রাখা জরুরি। সেই ফ্যাক্টরগুলোর মধ্যে প্রথমেই অথর কথা বলেছেন ভ্যালু নিয়ে। একটি পণ্য থেকে কাস্টমার কি পরিমাণ বেনিফিট পাচ্ছে সেটাকেই ভ্যালু বলা হয়। কাস্টমার সাধারণত দুই ধরনের ভ্যালু পায়। এক নম্বর হচ্ছে ফাংশনাল ভ্যালু। এক প্লেট কাচ্চিতে ক্ষুধা নিবারণ হয়, এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। ঘড়িতে সময় দেখা যায়, এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। এই কাচ্চি বা ঘড়ির সঙ্গে যখন এক্সট্রা ভ্যালু অ্যাড করা হবে তখন সেটা হবে ইমোশনাল বেনিফিট। যেমন রোলেক্সের ঘড়ি কেউ শুধু সময় দেখার জন্য কেনে না, রোলেক্স কেনে লাক্সারি পিপল, লাইফের একটা সেলিব্রেশন হিসেবে। 2 নম্বরে হচ্ছে ইমোশনাল। লা মেরিডিয়ানে এক কাপ চা খেলে চায়ের স্বাদের পাশাপাশি ওখানকার পরিবেশ ও সার্ভিস থেকে এক ধরনের মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। এটাই ইমোশনাল বেনিফিট। যে পণ্য যত বেশি ভ্যালু প্রদান করে সেই পণ্যের দামও তত বেশি নির্ধারণ করা হয়। ভ্যালুর পরে আসে
টিজি, কোন কাস্টমার গ্রুপকে টার্গেট করছেন তার উপর পণ্যের প্রাইসিং কেমন করবেন তা নির্ভর করে। হায়ার লেভেলের টিজি হলে প্রিমিয়াম প্রাইসিং করতে হবে। এরপর প্লেস, আপনার পণ্য কোথায় বিক্রি হবে তার উপরও প্রাইসিং ডিপেন্ড করে। ফুটপাতে বিক্রির টার্গেট থাকলে সেই পণ্যের প্রাইস যতটা কম রাখা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর অথর বেশ কয়েকটা কৌশল নিয়ে কথা বলেছেন। প্রথম কৌশল হলো আগে সর খেয়ে নিব। আপনার পণ্য যদি ইউনিক হয় তাহলে এই পদ্ধতিতে শুরুতে বেশি প্রাইস রেখে অধিক প্রাইস নিতে পারেন। গ্রামীণফোন শুরুতে যেটা করেছে, সরটা আগেই খেয়ে নিলেন মানে অল্প সময়ে অধিক প্রফিট উঠিয়ে নিলেন। মার্কেটে একেবারে নতুন বা ইউনিক আইটেমে এইরকম প্রাইস চার্জ করা যায়। 2 নম্বর কৌশল হলো আগে দই জমাবো পরে খাবো। মার্কেটে ব্যাপক সম্প্রসারণের জন্য ডিসকাউন্ট বা বিভিন্ন অফার দিয়ে কাস্টমার কানেক্ট করা। সাধারণত স্টার্টআপ গুলো এই পদ্ধতিতে প্রাইসিং করে। ফুডপান্ডা এত ডিসকাউন্টে খাবার খাওয়াচ্ছে মানে কাস্টমার জমাচ্ছে। একবার কাস্টমার অভ্যস্ত হলে নিয়মিত অর্ডার করবেই। দই জমলে ওরা মজা করে সারা জীবন খাবে। 3 নম্বর কৌশল হলো ঘিয়ের দামে দুধ বেচবো। অথর বলছেন, এটাও সম্ভব। এটাকে প্রিমিয়াম প্রাইসিং বলে। দাম বেশি নিলেও কাস্টমার খুশি মনে নিবে। এর জন্য অবশ্য ব্র্যান্ডিং করা লাগবে সেই লেভেলে। কিছুটা এক্সট্রা ফিচার আর আলগা ভাবসাব লাগবে। এই বাংলাদেশে কিন্তু 6 পিস খেজুর 2000 টাকায়, 1 কেজি মধু 16,000 টাকায়, 1 কেজি মিষ্টি 3000 টাকায় বিক্রি হয়। 4 নম্বর কৌশল হলো দুধের দাম হাঁকিয়ে পানির দামে বেচবো। প্রাইস সবসময় বেশি থাকবে কিন্তু বিক্রি করবেন ডিসকাউন্টে, কারণ মানুষ সবসময় ডিসকাউন্ট পেতে পছন্দ করে। ই লার্নিং সাইট ইউডেমি এই সিস্টেমে প্রাইসিং করে। $100 কোর্স $9 বেচে। অথর বলছেন বাংলাদেশকে এই প্রাইসিং এর রাজধানী বলতে পারেন। নিউ মার্কেট, গুলিস্তানের সব দোকানদার এই সিস্টেমে প্রাইসিং করে থাকে। একদম 3000 টাকা বলে 420 টাকায় বিক্রি করে দেয়। এখানে কিনতে গেলে স্ট্র্যাটেজি হচ্ছে দাম শুনে এমন একটা দাম বলবেন যেন দোকানদার মারতে আসতে চায়। এই প্রাইসিং স্ট্র্যাটেজি বাংলাদেশের মার্কেটে খুব ভালো কাজের। ডিভিডি ব্যবসা থেকে আজকের নেটফ্লিক্স। নেটফ্লিক্স অনলাইন ভিডিও স্ট্রিমিং জগতে এক সুপরিচিত নাম। সিনেমা, টেলিভিশন সিরিজ দেখতে ভালোবাসে কিন্তু নেটফ্লিক্স চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বর্তমানে এই ভিডিও স্ট্রিমিং সাইটের গ্রাহক সংখ্যা প্রায় 12 কোটিরও বেশি। বছরে তারা আয় করছে $বিলিয়ন। তুমুল জনপ্রিয় সাইট নেটফ্লিক্স একদিনে এই জায়গায় আসেনি। জনপ্রিয়তার শীর্ষে উঠতে তাদের পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। নেটফ্লিক্সের পথ চলা শুরু হয় 1997 সালে রিড হেস্টিংস ও মার্ক রুডলফের হাত ধরে। তবে নেটফ্লিক্স শুরু করার চিন্তা প্রথমে রিড হেস্টিংসের মাথায় আসে। তিনি 80-র দশকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রথম এ ধরনের কিছু প্রতিষ্ঠা করার কথা ভাবতে শুরু করেন। সেই সময়টা সিনেমার সোনালী যুগ ছিল বলা যায়। মানুষ তখন অবসরে সিনেমা দেখতে পছন্দ করত। যারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারতেন না তাদের জন্য ঘরে বসে সিনেমা দেখার সুযোগ করে দিয়েছিল ব্লকবাস্টার। সে সময় ব্লকবাস্টার ছিল খুবই জনপ্রিয়। আমেরিকা জুড়ে তাদের শাখা ছিল। তাদের থেকে গ্রাহকরা ডিভিডি ভাড়া করে দেখতে পারত। তবে ব্লকবাস্টার গ্রাহকদের ভালো মানের সেবা দিলেও তাদের সমস্যা ছিল সীমিত সময়। অর্থাৎ শুধু একটি নির্দিষ্ট সময় পর্যন্তই গ্রাহকরা ডিভিডি নিজেদের কাছে রাখতে পারত এবং সেই সময়টা ছিল খুবই কম। নির্দিষ্ট সময়ের মধ্যে ডিভিডি জমা না দিলে জরিমানা গুনতে হতো। রিড হেস্টিংসকেও একবার জরিমানা দিতে হয়েছিল। সেই থেকে তার মাথায় আসে আরো কিভাবে সহজভাবে গ্রাহকদের কাছে ডিভিডি পৌঁছে দেওয়া যায়। সেই চিন্তা থেকে তিনি শুরু করেন নেটফ্লিক্স। শুরুর দিকে নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা ছিল খুবই কম, কিন্তু ধীরে ধীরে মানুষ নেটফ্লিক্সকে পছন্দ করতে শুরু করে, কারণ নেটফ্লিক্স ব্লকবাস্টারের মতো সীমিত সময়ের জন্য ডিভিডি সরবরাহ করত না, বরং একটি নির্দিষ্ট মাসিক ফি দিলে গ্রাহকরা পুরো মাস একাধিক ডিভিডি সংগ্রহ করতে পারত। এছাড়া নেটফ্লিক্স ডাকযোগে ডিভিডি পাঠানোর ব্যবস্থা করে যাতে ঘরে বসে গ্রাহকরা ডিভিডি সংগ্রহ করতে পারে। মজার ব্যাপার হচ্ছে 2000 সালের দিকে নেটফ্লিক্সের প্রতিষ্ঠাতারা ব্লকবাস্টারের মালিক জন এন্টিকোকে $50 মিলিয়ন নেটফ্লিক্স কিনে নেয়ার প্রস্তাব দেয়, কিন্তু জন সেই প্রস্তাব ফিরিয়ে দেন। আর এখন নেটফ্লিক্স বছরে $বিলিয়ন ব্যবসা করে আর ব্লকবাস্টারের অস্তিত্বই প্রায় টিকে নেই বললেই চলে। 2000 সালের পর থেকে নেটফ্লিক্স উত্থানই দেখছিল।
2005 সালের দিকে নেটফ্লিক্স প্রায় 1 মিলিয়ন ডিভিডি গ্রাহকদের সরবরাহ করত। এর বছর দুয়েক পরে তারা অনলাইন ভিডিও স্ট্রিমিং শুরু করে, যা দ্রুতই খুব জনপ্রিয় হয়। সমস্যা শুরু হয় 2011 সালে। রিড হেস্টিংস হঠাৎ করে একটি নতুন পদক্ষেপ নেন। ভিডিও স্ট্রিমিং আর ডিভিডি ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন ব্যবস্থা আলাদা করে দেন আলাদা দামের মাধ্যমে। গ্রাহকরা এতে নারাজ হন এবং অতি দ্রুত নেটফ্লিক্স অন্তত 8 লাখ গ্রাহক হারায়। নেটফ্লিক্সের বাজার দর কমতে থাকে। অনেকেই রিড হেস্টিংসের এই পদক্ষেপ ও নেটফ্লিক্সের এই দ্রুত পতন নিয়ে সমালোচনা ও হাসাহাসি করতে থাকেন। তার পরের কয়েক বছর নেটফ্লিক্সের জন্য ছিল সেই শুরুর বছরগুলোর মতো। একের পর এক ভুল পদক্ষেপে সবাই ধরে নিয়েছিল নেটফ্লিক্স আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। 2013 সালে নেটফ্লিক্স নিজস্ব কন্টেন্ট নিয়ে হাজির হয়। নেটফ্লিক্স অরিজিনালের প্রথম টিভি সিরিজ হাউস অব কার্ড ভীষণ জনপ্রিয়তা পায়। গ্রাহকরা আবার নেটফ্লিক্সের দিকে আগ্রহ ফিরে পেতে শুরু করে। পরবর্তী সময়ে নেটফ্লিক্স নিজেদের আরও কিছু কন্টেন্ট নিয়ে হাজির হয়, যেগুলো সবই কম বেশি জনপ্রিয়তা পায়। তারপর থেকে নেটফ্লিক্সকে আর ফিরে তাকাতে হয়নি। কোটি কোটি গ্রাহক এখন নেটফ্লিক্সের। বিলিয়ন ডলারের ব্যবসা করে তারা বছরে। 2018 সালে তারা $12 বিলিয়ন বিনিয়োগ করেছিল নিজেদের কন্টেন্টের জন্য। হাজারো চড়াই উতরাই পেরিয়ে ছোট্ট ডিভিডি ব্যবসার দোকান থেকে নেটফ্লিক্স এখন পৃথিবীর 1 নম্বর অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট। তবে তারা তাদের ভিডিও ব্যবসা এখনো বন্ধ করেনি। আমেরিকা জুড়ে এখনো রয়েছে তাদের 17টি ডিভিডি বিতরণ কেন্দ্র। ইদানিং অ্যামাজন প্রাইম কিংবা ডিজনি প্লাসের মতো সার্ভিসগুলো নেটফ্লিক্সের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে। বাংলাদেশেও কিন্তু ভিডিও স্ট্রিমিং এবং ওটিটি সার্ভিসের জনপ্রিয়তা বেড়ে চলেছে। বায়োস্কোপ, টফি, চরকির মতো প্ল্যাটফর্মগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটা একটা রাইজিং ইন্ডাস্ট্রি। এদেশ থেকেও একদিন বিশ্বমানের ওটিটি প্ল্যাটফর্ম গড়ে উঠবে। বাজেট আর মিডিয়া নিয়ে আগ্রহ থাকলে ওটিটি হতে পারে আপনার স্বপ্নের উদ্যোগ।